করে হইছে ঠিক আছে তোমাকে পাবলিক তোমাকে তোমার মতো আখিকে পাবলিক আর তোকে আমি সামনে পাইলে তোর কি ঢুকাই দিব তুই কেরো পাবি না ঠিক আছে তুই আসিস সামনে বন্ধুরা এটা তো ফিমেল না এটা তো শিমেল এর জায়গা মতো লাগানো আছে জিমেল আর সেই কারণে তুই এই টাইপের কথাবার্তা বলতে পারে তোরা তো রুকো আমি ওই বাসায় গিয়েছি যেদিন আখির বার্থডে ছিল আর তার 12 দিনের মাথায় মনে হয় আখি চলে আসছিল 11-12 দিনের মাথায় চলে আসছিল এই কয়েকদিনে বুঝছেন আমি বুঝতে পারছি মেয়েটা কতটুকু কষ্ট পাইছে আই সি কি হয়েছিল আখির সাথে ওই বাড়িতে যেদিন আসছে সেদিনের ঘটনাটাই বলি জি বলেন মানে আলিশারে নিয়ে আমি যে রুমে থাকতাম আমি তো গেছিলাম আলিশারে রাখার জন্য প্রথম অবস্থায় আচ্ছা হ্যাঁ আলিশারে রাখতে ওই রুমে গেছি ওই রুমে হঠাৎ করে বলতেছে ওই রুমে তিশা আপু থাকবে রুকো যারা হ্যালো সেরি বাহিনী সবার কি অবস্থা আশা করছি সবার অবস্থা যথেষ্ট ভালো হ্যাঁ বন্ধুরা আমাদের অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো আর বন্ধুরা কেন বা ভালো থাকবো না বলেন কারণ বন্ধুরা আমাদেরকে রাগানোর জন্য চেতানোর জন্য ইদানিং যাবত হিজড়া মিজা ভাড়া করা হচ্ছে তাও কবার রাজা হিজড়া চিপা চাপা করে সে মুজরা ভাবটা তার কাজরা বন্ধুরা দেখুন এতদিন যাবত আপনারা অনেক টাইপের খেলা দেখেছেন যেগুলো কিনা সোশ্যাল মিডিয়ায় আখির বিরুদ্ধে খেলা হয়েছে তাও কেবার আমাদেরকে ইনক্লুড করে বাট বন্ধুরা বিশ্বাস করেন কসম করে বলছি আজকে আপনাদেরকে এমন কিছু শোনাবো প্রমাণ সহকারে এবং এমন এক ব্যক্তি আমার সাথে কন্ট্যাক্ট করেছে যেগুলো কিনা আপনারা সবাই শুনলে হয়রান হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এবং মনে মনে সবাই শুধু এটাই ভাববেন ऐसा कुछ हो सकता है क्या বন্ধুরা ऐसा हो सकता नहीं ऐसा ही हुआ है তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে শুধু একটা রিকোয়েস্ট করব বন্ধুরা দেখুন যেদিন থেকে আমাকে ছোট করেছে না টিস্যু পেপার মাত্র 15000 সাবস্ক্রাইবার হইছে বুঝছো যেটা আমার ফালান্না চ্যানেলও আছে বন্ধুরা সেদিন থেকে আমার ভিতরে একটা জেদ জন্মেছে যে যতদিন না পর্যন্ত আমাদের চ্যানেল ওদের চ্যানেলের সমান হবে না ততদিন পর্যন্ত আমাদের মনের ভিতরে শান্তি নাই আর বন্ধুরা এটা শুধু আমার অপমান নয় এটা আমার সাথে সাথে আপনাদের সকলের অপমান তো সেই ক্ষেত্রে সবাই মনে করে কিন্তু অবশ্যই বেশির থেকে বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট মোটো চ্যানেলটির পাশে কিন্তু সবাই থাকবেন আর ভিডিওতে কিন্তু মনে করে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা এখন দেখুন আমরা বন্ধুরা যতই ঠান্ডা থাকার চেষ্টা করি মানে আমরা যতই কিছু না কই ততই করতে চাই ওরা হইচই চিপা চাপা বলে লাগে চুরি করার মই বন্ধুরা রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন এই যে রাজা হারামজাদা গাঁজাখোর পেটখোর হিরোইনখোর মানে হিরোইনচি সে এমনই হিরোইন খেতে খেতে সে দিন দিন একটা পাতলা কোলে কাঁচা বাসে পরিণত হয়ে গেছে এখন বন্ধুরা এখানে দেখুন না আখে কি মিনিং করে একটা গান গেয়েছে আর সেখানে হারামজাদা কেমন করছে সেটা সবাই এখানে দেখুন রাজা বিশ্বাস কর কসম করে বলছি তোকে খুব সুন্দর মানিয়েছে কারণ এইটাই তো তোর ফিউচার তাই না এখন এইটা কেন বললাম কারণ মানুষের সাথে জোট চুরি করে বাটপারি করে তাদের কাছ থেকে অগ্রিম টাকা পয়সা নিয়ে তাদের প্রোডাক্ট প্রমোট করে দিবি বলে কথা দিয়েছিলে কিন্তু কথা কিন্তু রাগস নাই অর্থাৎ তাদের টাকা চারটি পাটি গোল মন চায় তোকে ধরে চারাত্তা ব্যাংক বানাই দি ফুটবল না মানে হারামজাদা ফার্ম গেট পিঠের সাথে লেগে থাকে তোর পেট তুই যেরকম এখানে একটা তালি মার্কা হিজড়া মার্কা পাট দিয়ে নিলি এটা তোর ভবিষ্যৎ হবে এই কারণেই কারণ মানুষের কাজের জায়গা থাকে যেটা সেটা যারা কিনা সামান্য কিছু টাকার লোভে নিজেরাই নষ্ট করে ফেলে তাদের সাথে আর কি হতে পারে বলতো তো শেষমেশ তো তোকে মনে করে এরকম তালি মালিক দিয়ে গান মান গিয়ে হিজড়া সেজে তারপরে তো মনে করে তালি দিয়ে টাকা পয়সা উঠাতে হবে তাই না শোন শালা গেল শালা তিশা তোর খালা 2 দিন পর রাস্তাঘাটে নিয়ে বসবি তোর থালা আল্লাহ তাআলা তোকে ভুল করে পৃথিবীতে পুরুষ বানিয়ে পাঠিয়েছে বুঝছস তুই কি পুরুষ তুই তোর এক্স ওয়াইফ কে বিক্রি করে খাস আবার তুই মানুষের কাছ থেকে বাটপারি করে অগ্রিম টাকা পয়সা নিয়ে সেগুলো করে খাস বন্ধুরা আমি সবচেয়ে অবাক হয়েছে এটা মানুষের কাছ থেকে 100 টাকা 200 টাকা 300 400 টাকা এগুলো তো চেয়েছেই একজন মানুষের কাছ থেকে 20 টাকা পর্যন্ত নিয়েছে ভাবেন এত বড় ছেসরা পৃথিবীতে কত আছে বন্ধুরা রাজা চিপা চাপা খাসে গাজা পৃথিবীতে হবে তার সাজা শোন শালার ঘরে শালা ম্যাগির ছেলে 2 দিন পর যাবি তো জেলে যেতে যদি না চাস তাহলে তোকে পাঠানো হবে ঠেলে তোরা কি আদৌ জানোস আলামিন ছেলেটা কে সে কোথায় থাকে সে বর্তমানে কোথায় আছে তার কি আদৌ কোনো ফ্যামিলি আছে কিনা বন্ধুরা আলামিন ছেলেটা প্রবাসে বসবাস করে সে ছিল আখির কলেজ লাইফের একজন ফ্রেন্ড এখন বন্ধুরা দেখুন সবার লাইফে তো একটা পাস্ট থাকে তাই না থাকতেই পারে স্বাভাবিক আগে তো সেটা কখনো অস্বীকার করে নাই বাট ছেলেটা প্রবাসে থাকে ওর বউ আছে আর বাচ্চা আছে তো যেই ছেলেটার ফ্যামিলি আছে বউ আছে বাচ্চা আছে যার সাথে কিনা আখির সত্যিকার অর্থে কোনো রকম কোনো রিলেশন নাই তখন তাকে ঘুরে ফিরে কেন বারবার তোরা এভাবে টানিস তোদের কি ঘুরা ক্রিমে কামড়ায় রে শালার করে শালা হতচ্ছাড়া মানে যাদের সাথে নিচে কুদে হিজড়াদের অভিনয় করে ভিডিওটা করলি তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখতো যে বিপদের সময় আলামিনের কাছ থেকে টাকা ধার করে বাজার করে কেন খেয়েছে হতচ্ছাড়া বেমান গুলো লম্পট গুলো জিজ্ঞেস কর না এই যে তুই তো ভালো করে জানোস যে আখি তোর সংসারে থাকা অবস্থা আলামিনের কাছ থেকে 3000 টাকা ধার করে তোদেরকে বাজার করে খাইয়েছে ভুলে যে ছেলেটা 13000 টাকা পাঠিয়ে দিয়েছিল তারপর যে 10000 টাকা তোর আবার রিটার্ন করেছিস সেটা কি ভুলে যাস বন্ধুরা এরকম পাবলিকও আছে যারা কিনা সবই ভুলে যায় বেমান না মানে কাজের সময় কাজী কাজ ফুরালেই পাজি मैं क्या कर रहा हूँ तू मेरी काम वाली बाई है आप बोल আর বন্ধুরা এখানে দেখেন না ওরা বলা বন্ধুরা খালি মানুষকে ভরিয়ে দেয়
মানে রাজা খাস তুই গাজা, সবার সাথে তোর হাজা। এই ভরা ভরের কথাটা কে বলেছে? তোর বউ বলেছে না? আমাদেরকে বলে ভরে দিবে। বন্ধুরা ভাবেন, চিন্তা করেন, সামান ছাড়ে ভরে দিবা তুমি, তাই না? ডিভোর্সের পরে হইছে, ঠিক আছে? তোমাকে পাবলিক তোমার মতো আখিকে পাবলিক, আর তোকে আমি সামনে পাইলে তোর কি ঢুকাই দিব তুই টেরও পাবি না, ঠিক আছে? তুই আসিস সামনে। বন্ধুরা এটা তো ফিমেল না, এটা তো শিমেল, এর জায়গা মতো লাগানো আছে জিমেল, আর সেই কারণে তুই এই টাইপের কথাবার্তা বলতে পারে। কি ঢুকাই দিব তুই টেরও পাবি না, ঠিক আছে? শোন ছালার পথ, আঙ্গুল দিয়ে জীবনে শুনেছিস কেউ কাউকে খাসি ভরে দেয়? শুনেছিস? মানে কোন বেহেন বোট মাদার বোট এই গানটা বানিয়েছে বলতো? কাঞ্জা খা বানাচ্ছে না গানটা? বন্ধুরা ওরা যেমন ওদের গায়ক কেমন, আঙ্গুল দিয়ে খাসি ভরে কেমনে বলতো? খাসি তো মনে কর মানুষ খায়। বন্ধুরা ভাবেন, একটা খাবারের জিনিস হালাল, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছে, সেটা কিনে ওরা অশ্লীলতা নোংরামি করতে ছাড়ে না। ভাবেন, চি 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 তোরা তো খারাপ। আরে যে রাজা তুই যে আসলে এখানে এমন করলি না, সত্যি করে কবি তোর ভাই ব্রাদার সব হিজলা না? ওদের সাথে তুই চলস না? বন্ধুরা সব টাইপের ট্রেনিং আছে তো, দেখেন না? যখনই দেখবেন শুধু লাফালাফের কুদাকুদি করে, দেখেন না? আবার বন্ধুরা এই বন্ধুরা আবার আমাকে বলে যে পারলে সামনে আইস। বন্ধুরা আমার মতো একটা ইমানদার ছেলে, যে কিনা ফটো ছেলে, ভালো ছেলে, যে ছেলে কিনা জিম করে, সেই ছেলেকে বন্ধুরা চ্যালেঞ্জ করতে সামনে আসতে। তুই চিনোস আমারে? শোন, ডাম্বেলটা তোরা বাইরে সোজা বানায় চাপা চুপা ফসকায়া বারবেলের বোর্ডে তোরা যেমন করে জিম করুম, বুঝছ না? বাইসেপ ট্রাইসেপ মারুম তোরা যে 3-4 জন মিলে। চিনোস আমারে? শালার করে শালা টোকাই না। আমরা সামনে এলে তুই কি করবি বল? দেখছ তো আমারে ভালো করে? তুই লেগটা আসার দিমু, বুঝছস না? জায়গা যেমন করে জায়গা মতো সবকিছু বেরিয়ে যাবে, চিনোস? চোর। আবার বন্ধুরা এই বন্ধুরা এত খারাপ, এতটা বাজে, মানুষের কাছ থেকে তো বন্ধুরা অগ্রিম টাকা পয়সা নিয়েছেই। বন্ধুরা যখন আমি এক্সপোজ করলাম 3-4 মাস পর কি বলে যে সে আপুটির ঘি আর প্রোডাক্ট ভালো ছিল না। এরপরে ঘি দেখো, ঘি কিন্তু নর্মালি ফ্রিজে যদি তুমি না রাখো, এরপরও কিন্তু 1 বছরের মতো এমনি চলে যায়, নষ্ট হয় না। কিন্তু ফ্রিজে রাখলাম না, কিছু রাখলাম না, 1-2 দিন পরে গন্ধ ছুটে গেছে। এখন এই জিনিস যদি আমি তোমাদের মাঝখানে প্রেজেন্ট করি যে গাইস এই যে এরকম আপনারা নিয়ে নেন, তাহলে কি মানে কিভাবে হবে? আরে শালা করে শালা 4-5 মাস মহিলাটাকে ঘুরিয়ে টাকা পয়সা সব খেয়ে গিলে, ইভেন প্রোডাক্ট গুলো নষ্ট করে, কনজিউম করে, তারপরে এই টাইপের কথাবার্তা বললে কি হবে? আর যে কারণে আমি এখন আপনাকে নক দিছি সেটা হচ্ছে আপনার কাছে হাতে কি টাকা পয়সা আসছে? যদি আসে, আসলে এভাবে জিজ্ঞেস করা ঠিক না, তা বলছে আসলে আমাকে হচ্ছে আপনি কি 2500 টাকা দিতে পারেন, 2500 টাকা। সেই ক্ষেত্রে আমি আপনাকে আরেকটা ভিডিও দেবো না, মানে 2টা ভিডিও একটা এক্সট্রা দিয়ে দেবো না, আমি সমস্যা নেই। মানে কি রে চোর ছেসরা, যেহেতু মহিলার প্রোডাক্ট গুলো খারাপই ছিল, তাহলে তুই কেন মহিলাটাকে ভয়েস দে 1 মাস আগে এই টাইপের কথাবার্তা বলেছিস? আপু আমার একটা কাজিন আপনার মেসেজ দিবেন, হ্যাঁ ওই যে ঘি অর্ডার করার জন্য, যতটুকু পারা যায় একটু ডিসকাউন্ট করে দিন। হ্যাঁ, আর আপনার কাজটা আমি আজকে দিচ্ছি। হ্যাঁ জি জি অবশ্যই আমি জেনে নিব, না সমস্যা নেই। আমি হচ্ছে যে রাতে ভিডিও দেবো তো, সন্ধ্যার দিকে বাজার দেবো, তখন জেনে নিবো। তো সেই ক্ষেত্রে ভাবেন কত বড় লম্পট। না মানে মহিলার ঘি যদি খারাপ হইতো, তাহলে তোর কাজিন মহিলার ঘিতে কি করবে বলতো? থোবরা মাখবে নাকি জায়গা মতো লাগাবে? বন্ধুরা এরা হচ্ছে অশ্লীল, খারাপ, জঘন্য, বেঈমান। বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়েছি না পুরোপুরি 4 মাসের কনভারসেশন, সেখানে একটাবারও কি কোথাটা দেখেছেন রাজা বলছে যে আপু আপনার তো প্রোডাক্ট ভালো না, কি তো ভালো না, তাহলে সেটাকে আমি কিভাবে প্রমোশন করবো বলেন? বলেছে না। খালি একটু পর পর 2 দিন পর পর একটাই, আপু ফাইসে গেছি, 400-500 টাকা হবে, 300 টাকা হবে। আপু বিশ্বাস করেন একবারে গুরুতর ভাবে ফাইসে গেছি, ঠিক আছে? আপনি আমার একটু প্লিজ, আমি অনেক পেইন দিই আপনাকে, আমি জানি, বাট ওই নাই যে আমাকে টাকা দিবে সে অফলাইন। হ্যাঁ তো আমাকে 300 টাকা দেন, আমি বাসে গিয়ে দিচ্ছি। নোয়াখালীর শালার ঘরে শালা শোন, তোদের মতো ছেলেদের জন্য নোয়াখালীর চাঁদপুরের বদনাম হয়, বুঝছ না? এখনো সময় আছে, ভালো হয়ে যা, আন্ডেলের ট্রাইপডতে বাইরে সোজা বনা থালা ধরে রাস্তার মধ্যে বসাই দিমু, বুঝছ না? পৃথিবীর কোথাও জায়গা নেই মিরপুর থেকে বাটপারি করে ভাগছে। আবার বন্ধুরা ক্যামেরার মধ্যে বলে লাইভে বড় গলা করে যে সারা জীবন মিরপুর 14 নম্বর পুলিশ ফাঁড়িতে বড় হয়েছি। কিল্লিগারে তোর মা কি পুলিশের লোকে ঘুমাইতো নাকি? নাকি তোর বোনকে ভাড়া দিতি পুলিশের সাথে? পুলিশ ফাঁড়ির ভিতরে মানুষ থাকে, তোরা কি করতে দেখেছিস? সারা জীবন পুলিশ ফাঁড়ির ভিতরে বড় হইছি আমি, মিরপুর 14 নম্বর পুলিশ ফাঁড়ি ছিল, ওখান থেকে বড় হইছি। না মানে বন্ধুরা ভাবেন একটা সরকারি জায়গা, সেটা পুলিশের ফাঁড়ি, সেখানে সাধারণ মানুষ কি করে? নিশ্চয়ই আবার সেগুলো আবার লাইভে বলে মিরপুর 14 নম্বর পুলিশ ফাঁড়ি ছিল। আবার বন্ধুরা এখানে 2 টাকা দেখেন না, মানে খাটমাট গরম করা শেষ, খাটের মধ্যে যা যা করা সব শেষ, শিউরতে বলতে পারবো চাদরটা চেঞ্জ করস নাই, কিন্তু অতঃপর কিছুক্ষণ পর সেটার উপরে বসে আবার এই সমস্ত ভিডিও
ভিডিও চলতেছে তাই না? শোন তুই ম্যাগি, তোদেরকে বলছি ভালো হয়ে যায়, কোনো সময় আছে, আগে চাদর চেঞ্জ কর, নোংরা অসভ্যগুলো। আবার বন্ধুরা আমাকে বল আমি চেয়ারে নিয়ে ভিডিও, আরে ভাই সব ভিডিও তো চেয়ারে হয় ভাই, আমি ভিডিও করার সময় থাকে চেয়ারে, আর যখন ঘুমাতে যাই তখন থাকে আমি চেয়ারে, অর্থাৎ বিছানায়। তো যেখানে যেটা করো সেখানে সেটা করো, তোদের মতো নাকি ফকিনের বাচ্চাগুলো। আরে যে রাজার বউ, তুই কি আবার এখানে কাউকে আসছ নাকি ভরে দিতে? বন্ধুরা আমি শুয়ে রাজার মতো খালি সবাইকে ভরে দেয়, টিস্যু পেপারে কি আবার ভরে দিচ্ছে নাকি বিছানার মধ্যে, দেখেন না খবর নিয়ে। বন্ধুরা এগুলোর একটারও কোনো ঠিক নাই, না ক্যারেক্টার, না জন্মের, না লাইফের। দে লুক লাইক অ্যানিমাল। শোন মাথারে করে মাথারি, তুই একটা 12 ভাতারি, তোর 14টা বাতার থাকে কাতারি। টাকাতে আঁকি এসি কিনবে নাকি পুরো রুমটাকে সাজাবে নাকি আস্ত একটা ফ্রিজে বানিয়ে ফেলবে নিজের রুমটাকে, সেটা সম্পূর্ণ আখির ব্যক্তিগত ব্যাপার। তুই কি লাগাই দিবি না? তোরা তো দরদ কেন বলতো? বন্ধুরা এমন একটা ভাব যেমন জন্মের পর থেকে এসির মধ্যে তুমি পদে হচ্ছ, তাই না? এসি মানে কতটা ইম্পর্টেন্ট। আরে শোন সারাক্ষণ এসি রুমে না থেকে মাঝে মাঝে একটু বাইরে যা, বাইরের দুনিয়াটাকে দেখ, যে মানুষ বাসে ট্রামে রাস্তা ঘাটে পথে ঘাটে কতটা কষ্ট করছে, স্ট্রাগল করছে, সেগুলো দেখ, বুঝছ তাই? এরকম আরাম সারা জীবন থাকবে না, আরাম হারাম হয়ে যাবে না। মানে কবর কি এসি নিয়ে যাবে নাকি? এত যেমন বড় বড় কথা কম, এত আরাম দেখ কি হইব? কবরে সহ্য করবে কেমনে? দুনিয়ার গরম সহ্য করতে পারো না, তাহলে কবরের গরম কিভাবে সহ্য করবে? আগে একটা অভ্যাস কর, বুঝছ তাই? কিন্তু ফ্রিজে রাখলাম না, কিছু রাখলাম না, 1-2 দিন পরে গন্ধ ছুটে গেছে। এখন এই জিনিস যদি আমি তোমাদের মাঝখানে প্রেজেন্ট করি তাহলে কি মানে কিভাবে হবে? তুই তো মনে কর বিয়ে করছিস একটা ফকিনের মাকে, তার আবার বলে গ্রামে অনেক ভাতার ভুতার ছিল, তার এলাকার মানুষ আবার কিছু ভয়েস টয়েস পাঠিয়েছে, ঠিক আছে? বিশ্বাস না হলে একটু শোন যে কাকে বিয়ে করছিস। ওই যে রাজার বউ মৌসুমী আছে না, ভেবেছিলাম ওই ভিপিটাকে নিয়ে কথা বলবো না, কিন্তু কথা না বলে আর পারলাম না। ওর যে এত বড় বড় কথা, ওর বাসা আমার বাসা পাশাপাশি এলাকা, আমার বাসা বগুড়া সারিয়াকান্দি কুতুবপুর, ওর বাসা সারিয়াকান্দি কাজলা, পাশাপাশি এলাকা। ওই মৌসুমী আর আমি একই স্কুলে পড়তাম। ওই মৌসুমী এত খারাপ ছিল যা ভাষায় প্রকাশ করার বাহিরে। রাজার বউকে আমাদের ক্লাসের এমন কোনো ছেলে নাই ওর সাথে খারাপ কাজ করেনি। ওর বাবা রাজমিস্ত্রি ছিল, ওর মা একটা ছেলের সাথে পালাই গেছে, তাও ওর মায়ের থেকে বয়সে কম এমন ছেলের সাথে পালাই গেছে। আর ওই মেয়ে এলাকায় আজ একজনের ধরা পড়তো, কাল আর একজনের ধরা পড়তো, এরকম করতো। এত খারাপ, মানে রুমে ধরা পড়তো এমন অবস্থা। এত বাজে মেয়ে ছিল, পরে এলাকার সবাই ওর বাবাকে বিচার দিত। একজনের সাথে ধরা পড়লে তাও হতো, কিন্তু আজ একজন কাল একজন ধরা পড়তো। পরে এলাকার সবাই তো ওকে বাসা থেকে মানে এলাকা থেকে বের করে দিবে। পরে ওর বাবা ওকে এমন মারধর করছে, ওর দাদি আটকাতে যে ওর দাদি মারা গেছে ওর বাবার হাতে। পরে ওর বাবা মেবি এখনো জেলে আছে। আর ওই মেয়ে, ওর তো মা তো আগেই চলে গেছে, ওর দাদিও মারা গেছে, ওর বাবা তো জেলে, মাকে মারার অপরাধে জেলে গেছে। তারপর নিয়ে বগুড়া চলে যাচ্ছে, আসে এমন কোনো হোটেল নাই বগুড়ার যে ওই মেয়ে থাকেনি। বগুড়া আসার পরও কতবার থানায় গিয়ে ধরা পড়ছে, আমার আব্বুরাই তো ওর বিচার করছে। রাজার বউয়ের যে এত বড় বড় কথা, রাজার যে এত বড় বড় কথা, রাজা ওর শ্বশুর বাড়ি এসে একবার খোঁজ খবর নিলে তো হয় যে আমার ভেবরিটা কিরকম, তাহলে মানুষই বলে দিবেনি। আর ওদের বাসা আখি খেতে বললো আখি বস্তির নিয়ে, আর ওদের বাসা কি আগেকার যে চাটায়ের বেড়া ছিল না, ওই রকম ওদের বাসা। আর সেগুলো তো মনে করতো নিজেরই কথা, বুঝতে তুই তো নিজেই বলেছিস চাকে ভাতার বোতল ছিল তো। কি গো আগে বাতার বোতার ছিল তো, আগে বাতার বোতার ছিল তো। তো তোর এই ভাতার চিপা চাপায় ভেঙে যাবে সে কাতার, সেই ঘি গুলোকে মনে করে নিজেও খেয়েছে, চুরি করে তার গ্রামে পাঠিয়েছে, বুঝছিস তাই? লাস্টে ঘিয়ের বদলে নিজের ঘি বের করে টিব্বার ভিতরে বন্ধ করে রেখেছিল, আর তুই সেটাকে রাতের বেলা টেস্ট করেছিস, বুঝছিস তাই? কাঞ্জা খা অন্ধকারে, কিন্তু আসলে সেটা ঘি ছিল না, সেটা ছিল গু। কুত্তার পেটে যে ঘি হয় না, রাজা সেই কুত্তা। পৃথিবীর সবাই ভালো ভালো রিভিউ দিচ্ছে ঘি খেয়ে, কিন্তু শুধুমাত্র তোরই কালে সমস্যা হলো, তাও কেবল 4 মাস 5 মাস পর। কিন্তু ফ্রিজে রাখলাম না, কিছু রাখলাম না, 1-2 দিন পরে গন্ধ ছুটে গেছে। শোন ছালার পর কম্বলতে মুড়াইয়া চারাত পা পাইন্দা। বন্ধুরা দেখেন না এখানে আমার মতো নাটক। আমাকে যখন বলেছিল না যে আমি আকিদের বাড়ির ছাদে গিয়ে ধরা খেয়েছি, আর এগুলো বলে আকিদের বাড়ির আশপাশের মানুষ। তুই যে আখির বাসায় যে ধরা খাইছিলি ওই কাহিনীটা দিয়ে সুন্দর মতো ভিডিও বানায় বল, তাইলে তো হবে। এটা তো সবাই দেখছে, আখির বাসার আশেপাশের সবাই। এত মানুষের ভয়েস রেকর্ড, এত কিছু, তাহলে এই প্রমাণ কেন দিল না যে ধরা খায় না, আখির সাথে ওর কোনো প্রেম নাই? তো বন্ধুরা ঠিক তেমনই আবার আরেকটি নাটক বের করেছে। আকি যে কদিন আগে বান্দরবান ঘুরতে গিয়েছে না, তো সেইখানে গিয়ে নাকি কোন ছেলের সাথে ধরা খেয়েছে, সেখানে নাকি মারও খেয়েছে। আর সেই সময় মেসেজে নাকি রাজাকে কে মেসেজ দেয়
বলেছে? মানে হেরে বান্দির পোলা, তুই যে কিনা নিজেই সব জায়গায় গিয়ে ধরা খাস, তোর এক্স ওয়াইফ নিজেই বলেছে এক গার্লফ্রেন্ড আরেক গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে তোমাকে নিয়ে, তারপর হচ্ছে আরেক গার্লফ্রেন্ড ওইখান থেকে হার্টবিট খায়, তারপর হচ্ছে ধরা খেয়ে বিয়ে দিতে চায়। তোর কাছে মনে কর আবার কেউ মেসেজ দিয়ে বিচার দিতে পারে যে আকি কোথায় গিয়ে ধরে গেছে। এটা হাস্যকর। বন্ধুরা এটা কি কারো বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয় বলেন? শোন, ছালার পর যে বলেছে না ওকে বলবি ভিডিও দিতে, ভিডিও পারলে আমাদের সবাইকে দেখাবি, আর তখন আমরা এটা বিশ্বাস করবো, বুঝছ না? মানে আর কত নাটক আটক চিপা চাপা খটক আর কত পাবলিক তো আর খায় না, বুঝছ না? বন্ধুরা ভিউজ হয় না তো এই কারণে এর মতো লম্পট ফালতু হত ছাড়া আমাদের আকির পিছনে লেগেছে। খেলার পর তারা বলতেছে শোন, প্রমাণ ছাড়া কোন রকম কোন গুজব সোশ্যাল মিডিয়া ছড়াবি, এবার কিন্তু খুব খারাপ হবে, বুঝছ না? খারাপ কোনো প্রোডাক্ট আমার ধরে প্রমোশন কেউ করাইতে পারবে না, যদি প্রোডাক্ট আসে আমার পছন্দ না হলে সেটা আমি ফিরিয়ে দিব, স্বাভাবিক। শোন ছালার পর খারাপ প্রমোশন ভালো প্রমোশন সেগুলো ছাড়, তোর ব্রুর অবস্থা কেন বলতো? এখান থেকে ব্রু ধরে মাইরা কে চাইচা দিছে বল? বন্ধুরা দেখেছেন অবস্থা, মিলিয়ে দেখেন না, দুটো ব্রু দুই রকমের, আর এগুলো সব আরজ ভাইয়ের চোখে পড়ে, বুঝছেন না? আর এই যে এখানে কি এটা পিছনে খারাপ কোনো প্রোডাক্ট, কারেন্টের সুইচের সাথে তুই বসছিস কেন বল? জায়গা মতো লাগা কি চার্জ দেয় নাকি নিজেরে? বন্ধুরা এই সময় তো পোলাবেনের কারেন্টের চার্জ জায়গা মতো দিতে হয়, না দিলে হয় না। সে আমাদের কথা বলে আমরা হচ্ছে ভাত খাইতে ভাত পাই না। হ্যাঁ আমরা অনেক গরিব এখন, ঠিক আছে, আমি ভাত খাইতে ভাত পাই না, আমি গাড়ি বিক্রি করছি। তো বলবে না এই কথা? বলবে না তাহলে কি বলবে বল? তোদের কোথাও বেড়াতে যেতে হলে তোদেরকে মোবাইল সেল করতে হয়, তোদেরকে কার সেল করতে হয়, তোদেরকে পিসি ক্যামেরা সেগুলো সেল করতে হয়। বন্ধুরা ভাবেন একটা জায়গা আপনারা ঘুরতে যাবেন নিজের ঘরের সম্পদ বিক্রি করে, এগুলো হয়? এই সমস্ত ঘুরার কোনো মানে আছে? একটু তো মনে করে সারাদিন ট্রেনে পড়ে থাকা ভালো, বুঝছ না? তোদের এগুলো চিনতে কি লাইফ এগুলো কোনো লানাতে আছে জিন্দিগি পার। আমি ফোন বিক্রি করছি, সবকিছুই না আমার টাকার। হ্যাঁ এগুলো কেন বিক্রি করতে হয়েছে? যখন বিলাসিতা করছি তুইও আমাদের সাথে ছিলি। তেমন বিলাসিতা করবি কেন বলতো? বিলাসিতার চোটে যদি সবকিছু বিক্রি করে দিতে হয়, ওই বিলাসিতার কোনো দাম আছে? আর আকি তোদের সাথে থাকবে না তাহলে কার সাথে থাকবি? তোর জামাইরে দিয়ে আখিরে বিয়ে করেছিলি, ভুলে গেছ? কিরে বাজে ফালতু মহিলা, এই তরুণের ঘরে তরুণী, মেথরনের ঘরে মেথরনে, মানুষের বাড়ির ফ্ল্যাটের সামনের কোন জুতা চোর, তেতুলের বিচে চিপা চাপা নিয়ে ঘুরো তুমি কেচে পকেট মারার জন্য। ঠঙ্গির ঘরে ঠঙ্গি পরামো তোমার লুঙ্গি, পাড়ামো তোমার টঙ্গি, দেখতে তুমি একটা জঙ্গি, একটা ফেরা আছে তোমার সঙ্গী। আকি তোর সতীন তোদের সাথে সংসার করছে, তোদের বাড়িতে ছিল, আকিকে দিয়ে তোরা ইনকাম করেছিস, তো সেই ক্ষেত্রে আকি যেহেতু তোদের লাইফের একটা পার্ট ছিল, তোদের সাথে বিলাসিতা করবে না তাহলে কাদের সাথে করবে? কালো চোরের বাপের সাথে। অথচ আপনার বাচ্চা ল্যাংটা থাকে, বাসায় একটা ডাইপার কেনার টাকা আপনার হয় না, বাসায় একটা এসি লাগানোর টাকা হয় না। শোন অসভ্য ফালতু মহিলা, ওটা ল্যাংটা থাকে না, বুঝছ নাই? ওগুলো ছেলে মানুষের কিছু ব্যাপার আছে, বুঝতে হয়, মাঝে মাঝে হাওয়া বাতাস খাওয়াতে হয়। তোমার তো বর্তমানে ছেলে না, তুমি বুঝবা না। তোমার আছে একটা মেয়ে, তো মেয়ে মানুষ সবসময় কাপড় ছাড়া থাকতে পারে না, এটা সবাই জানে, কিন্তু ছেলে মানুষ তো মাঝে মাঝে একটু জায়গা মতো হাওয়া বাতাস লাগাতে হয়, বুঝছ নাই? কেন দেখোস না, ছেলেরা বড় হলে মুরব্বীরা সাজেস্ট করে যে রাতের বেলা যেন লুঙ্গি পরে ঘুমায়, মানে রাতের বেলা পরে ঘুমাবে তুমি লুঙ্গি, ঘুমের মধ্যে লুঙ্গি চলে যাবে তোমার ঘুমের মধ্যে লুঙ্গি চলে যাবে তোমার টঙ্গি, যাতে করে জায়গা মতো হাওয়া বাতাস লাগে, বুঝতে? তুই এগুলো বুঝবি। আর রইল কথা আয়সার স্বাস্থ্য নিয়ে, হ্যাংলা নিয়ে, যে সুন্দর নাদুস নুদুস বাচ্চাটা শুকায়া হ্যাংলা হয়ে গেছে, এত সুন্দর বাচ্চাটা কালো হয়ে গেছে, যে এখন ও এত কালো হয় নাই, ও জন্মের পরে আমাদের কাছে যখন ছিল। বন্ধুরা এই কথাটা আপনারা সবাই এখানে বলবেন, আয়াসকে ওদের বাড়িতে থাকতে বেশি সুন্দর ছিল নাকি যখন আকি ওকে নিয়ে আসছে নিজের মতো করে যখন বড় করেছে তখন আয়াস বেশি সুন্দর হয়েছে? সেটা কিন্তু সবাই কমেন্ট করে বলবেন। শোন, মানুষকে ধুলা পড়া বোকা বানায় কোনো লাভ নাই, জনগণ সবটা জানে। যে মানুষ বলে যে সর্বপ্রথম হচ্ছে আমি ইনকাম করে আমার বাচ্চার জন্য কিস্তিতে হলো, হ্যাঁ কিস্তিতে হলো একটা এসি কিনবে, হ্যাঁ সেখানে বোনকে আইফোন কিনে দিতে পারো, যাই এটা তোর পার্সোনাল ব্যাপার, তোর মতো পার্সোনাল ব্যাপারে কথা বলার ইচ্ছা আমার নাই। কথাটা এই জন্য উঠানো যে সে আজকে লাইভে এসে বলছে যে ভাত খাইতে ভাত পাস না, বইলা দে, আমাকে টাকা দিতে পারবি না। আচ্ছা আপনি তো এত বড় লোক আপা, আমরা তো ভাত খাইতে ভাত পাই না, আমরা না খেয়ে থাকতেছি, ঠিক আছে, আমরা রাস্তায় থাকতেছি, আমাদের বাসাও নাই। শোন, আকির কাছে যত টাকা থাকুক, 500 কোটি টাকার মালিক হোক আকি, তবুও আয়েশের বাপের কাছে আকি টাকা চাইবেই না, মানে আহাদের কাছে চাইবে না, তাহলে কার কাছে চাইবে? কালো চোরের বাপের কাছে। তোমার জামাই বেডের জামাই, মাইয়া তোমার সতীন, এখন ডিভোর্স হয়ে গেছে, তাতে কি হয়েছে? সন্তানটা কার? আহাদের না? তাহলে টাকাটা কি দিবে? কালো চোরের বাপে? আকি কি অন্য কারো বেডের সাথে এটা হয়েছে? আয়াসের বাপের কোনো ইনকাম নাই, সেটা তুই ভালো করে জানোস, যে ও অসুস্থ, ওর বিজনেস নাই, বন্ধ, আমি ইনকাম করতেছি। এই যে কথাটা তুই এখানে বললি আহাদের ইনকাম নাই, এটা কি খুব বড় প্রশংসার একটা ব্যাপার? আয়াসের বাপের কোনো ইনকাম নাই। আমরা বন্ধুরা ভাবেন যে শালার কিনা কোনো ইনকামে নাই, ফাদাই না, বেকার, কোনো কাজ করে না, ওই ছেলে কিভাবে বসে 3-3টা বিয়ে করতে পারে? ভাবেন তো, তোর ইনকাম না, তুই বিয়ে করছ কিভাবে? লজ্জা লাগা দরকার। আবার সেটা আবার ক্যামেরার সামনে এসে বুক ফুলে বলছে তোদেরকে পাবলিক জুতাতে বাইরে চাপাগুলোকে লাল করে জাদু করে নিয়ে সাজিয়ে রাখবে, বুঝছ তাই? ফকিনের বাচ্চাগুলো। যে মানুষ বলে যে সর্বপ্রথম হচ্ছে আমি ইনকাম করে আমার বাচ্চার জন্য কিস্তিতে হলো, হ্যাঁ কিস্তিতে হলো একটা এসি কিনবে। শোন, মাথারে করে মাথারে তোকে কথা বলে আকি এসে এখনো কেন কিনেনি? কারণ মেয়েটা ইনসিকিউর ফিল করে, সে তার জীবনের চেয়ে তার ছেলের জীবনকে ভালোবাসে, বুঝছ না? কেন নিউজ দেখোস না? এসিতে কত দূর ঘোরানো হচ্ছে দেখোস নাই? এসি যে কদিন পর পর ব্লাস্ট হয় দেখোস
বুঝছস না? আল্লাহ না করুক যদি এসি কেনার পর কিছু একটা হয়ে গেল, কে দেখবে? তাও বন্ধুরা আগে এসি কিনবে, টাইম হোক না। মানে ফোনটা যে কিনেছে সেটা কি জরুরি না? ভিডিও না বানালে মেয়েটা খাবে কি? তুই খাওয়াবি? বন্ধুরা আমাদের জীবনে সবকিছু ইম্পর্টেন্ট, বুঝছেন না? এসিও যেমন ইম্পর্টেন্ট, ফোনটা ইম্পর্টেন্ট। আপনার যদি লজ্জা থাকতো, আমি যদি এখন আপনার গুনগানগুলো সবকিছু বলি লাইভে, 2 মাসের বাচ্চাটা রেখা যায় বয়ফ্রেন্ডের সাথে রাত কাটে আসছেন, আপনি টিকতে পারবেন না। প্রমাণ দিতে পারবি? তোর জামাই তো আমাকে বলেছিল ফোন করে, যখন কিনা আঁকি আর আহাত রুমের ভিতরে কোয়ালিটি টাইম স্পেন্ড করতো, তখন নাকি আঁকি বলতো যে তুমি আমার বয়ফ্রেন্ডের মতো পারো না। তো এগুলোর প্রমাণ ওভারঅল দিতে পারবি না? মানে ধরলাম আঁকি আজকে ছেড়ে এক রাত কত কাটিয়েছে, এবং হতে পারে তোদের কথা অনুযায়ী এটা মানে আলামিনের সাথে হবে, তো সেগুলোর প্রমাণ দে। বন্ধুরা আঁকি জাস্ট ওর একটা আত্মীয়ের বাড়িতে গেছিল, আর সেটাকে কি বানাচ্ছে দেখেন, রাত কাটিয়েছে। কত খারাপ আর জঘন্য। দুধের বাচ্চা রেখা যে মা চলে যায় রাতে বাইরে থাকতে পারে, সেই মাকে নিয়ে আর কি বলবো আমি। তোর মতো সবাইকে ভাবস না? মানে রবিন কোথায় রে বলতো? রবিন নামের ছেলেটাকে যে রোদের মধ্যে 3 ঘন্টা এনে দাঁড় করে রাখতি, এটা কি সবাই জানে না? চল না, আমি জানা দিলাম, বুঝছস না? আর এখন আমরা যদি একটা প্রশ্ন করি, আখি যদি প্রশ্ন করে ঠিকভাবে, প্রেগন্যান্সির নাটকটা কি হলো বল? তুই না বলে প্রেগন্যান্ট, তোর বাচ্চা কই, সন্তান কই? হার্টবিট আসে না, তাই না? কথা মিথ্যা। বন্ধুরা কোন জায়গার কোন ক্লিনিক থেকে ভুয়া ফেক রিপোর্ট বানিয়ে এনেছে আপনারা সবাই দেখেছেন, যেখানে কিনা মাসের জায়গা ভুলে উইক লেগে রেখেছে, ভাবেন। আর সেই সমস্ত জিনিসও ধরে ফেলে আমরা। বন্ধুরা রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন টিশা একটা ব্লগের মধ্যে এই টাইপের কথাবার্তা বলেছে খোঁচা দিয়ে, যে কে একজন কামলা পুষেছিল, তো তাকে নাকি খাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ঠিক আছে? টাকা দিয়ে হচ্ছে কামলা রাখছিল যাতে তার কাছে সব ইনফরমেশন দেয়, কিন্তু উপরে আল্লাহ আছে, যেটা আমি জানতে পারছি, আর তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছি। বন্ধুরা সে মানুষটার কেউই নয়, নোন আদার দেন, সে হচ্ছে মুক্তা আপু, যে কেন ওদের বাড়িতে এমনি কাজও করতো, আলিশাকেও রাখতো, প্লাস টেলারের কাজও করতো। আপনারা বন্ধুরা সবাই দেখেছেন অনেক সুন্দর সুন্দর ব্লাউজ এবং সেই সাথে ভালো ভালো কাপড় চুপড় মুক্তা আপু নিজের হাতে বানিয়ে দিয়েছে, তাই না? বন্ধুরা মুক্তা আপু কি আদৌ ও খাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? এটা কতটুকু সত্য? বন্ধুরা প্রথমত আপনাদেরকে একটা প্রমাণ আমি দেখাই। বন্ধুরা এখানে চ্যাট যার দেখছেন, এটার কেউ না, এটা হচ্ছে পাশের বাজার ভাবি ইবানা, যাকে দিয়ে কিনা কদিন আগে তিশা আমার বিরুদ্ধে মামলা করেছে। বন্ধুরা দেখলাম তো এখানে পাশের বাজার ভাবি ইবানা কি বলেছে, মুক্তাকে কিন্তু খাট ধাক্কা দিয়ে বের করা হয় নাই। আর সেদিন আসলে অ্যাকচুয়ালি কি হয়েছিল, যেদিন কিনা মুক্তা বেরিয়ে গেছে, সেটা সবাই আপনারা নিজের কানে এখানে শুনুন। এনপিকে স্টোরি আর ছোট বউদেরা ওর সাথে ফোনে আমার একটু কথা হয়েছিল, মানে বলতেছে আজকে আমাদের নামে মামলা করছে। পরে আমি বললাম আপু তোমরা লাইভ দেখলাম, তোমরা লাইভে যায় কি বললাম না বললাম সব তো দেখলাম, তোমরা তো ওই সময় ছিল না যখন আখি বাসা থেকে গেছে, তোমরা তো ছিল না, তখন আমরা ছিলাম। তোমরা তো জানো, তোমাদের এখান থেকে যতটুকু বলা হয় ততটুকুই জানো, অতটুকু জানি না। আমি মনে করি কি আমাদের এইসব বিষয়ের কথা না বলাটাই বেটার। দোষ সবারই আছে, হয়তো কারো কম কারো বেশি। কিসের কি কোনো দোষ নাই, আমাদের কি কোনো দোষ নাই, আখি কি সব একাই দোষ? হ্যাঁ সেটাই তো। মানে এই কথা ও আবার রাখতে পারে না, ও আবার তিশার কাছে বলে দিচ্ছে যে আপনি মুক্তার এত ভালো পান, মুক্তার অত ভালো পান। মুক্তা তো সব কথা আমার কাছে বলছে যে আপনারা খারাপ, আপনারা আখির সাথে অন্যায় করছেন, তাহলে সেই মুক্তার এত বিশ্বাস কিভাবে করেন? বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পরে আর কি আমি ওই সময় বাজারে গেছিলাম, বাজার থেকে এসে দেখি মানে এইসব কথা বলতে, পরে আমার ডাকছে। আমার হাতে ওদের একটা ভাঙা ফোন ছিল, আমার ফোনটা কি নষ্ট হয়ে গেছিল, সেইখান থেকে মনে করেন যে ডাকছে, রেখে নিয়ে বলতেছে আচ্ছা যেদিন আঁকি গেছিল সেদিন কি হয়েছিল বলো তো। আমি তখন বুঝতে পারি না যে কি জন্য জিজ্ঞেস করতে। আমি আবার বললাম কি হয়েছিল, যা হওয়ার হয়ে গেছে সেটা আবার জিজ্ঞেস করে লাভ, যা হয়েছে সবাই থাকি। আমি কি সব দোষ কি আমারই? আমি কি আখিরে মারছিলাম? আর আখির সাথে আমি খারাপ ব্যবহার করছিলাম, আমরা কি আখিরে বুঝাই নেই? হ্যাঁ বুঝাইছো, তুমি কি বুঝাইবা কেন? আমরা সবাই বুঝাইছি। একটা মানুষের বুঝ মানে বুঝের শেষ পর্যায়ে দিয়ে পাঠাই দিয়া তাহলে বুঝাইলে কি হয় কাজ? হ্যাঁ সেটাই তো। পরে আমাদের তো সেই মানে আমার কোনো কথাই কইতে দেয় নাই। ওরা এক কথা যে তোমার আমি অনেক বিশ্বাস করছিলাম, আমি সবাই বিশ্বাস করে ঠকি, যারা বিশ্বাস করে হ্যাঁ পিছন থেকে স্টুডিও মারে, ভাবছিলাম তুমি সবার থেকে আলাদা, তুমি এমন করছো, আমার নামে বদনাম করে বেড়াও। তুমি কেমনে ভাবলা যে ওদের কাছে আমার নামে বদনাম করবে, এটা আমার কানে আইবো না? তা বলছিল বদনাম কি আর ভালো কি আর খারাপ?
সত্যি সেটাই। হ্যাঁ সেটাই তো, সেটাই। এগুলো কই আমার পরে আমার জামাইয়ের আবার ডাক দিল, আমার জামাইয়ের ডাক দিয়ে আমার জামাইয়ের কাছে বিচার দিতেছে যে আপনার বউ এমন করছে এমন করছে। পরে দিয়া ওইখানে বুঝছেন আমার হাজবেন্ড আমার একটা থাপ্পড় দেয়। পরে আমি চলে আসি যে আমি বাসায় আমি চলে যাবো, আমি এখানে থাকবো না। আমার ওইখানে এমনি মন টিকতো না, আমার বেতন দেয় না 2 মাস ধরে। দেখি ওই যে ওর ছোট বউ সবকিছু কইয়ে দিছে যে হ্যাঁ আখির সাপোর্ট দেয়, আপনার কাছে থাইকে আপনার ঘরে খাইয়ে আখির সাপোর্ট দেয়। পরে কইতাছে তুমি যখন আখির এতই ভালো পাও তাহলে তুমি আখির অনে যায় কাজ করো, আখির অনে যায় থাকো, তোমার আমার এনে থাকার দরকার নেই। পরে আমি কইছি আমি তোমার এনে থাকতেও চাইতাছি না, তুমি তো জানো আমি থাকতে চাইতাছি না, আমি যাবো গো যখন তখন। তাহলে আমার জামাইটা লেগে আমি আটকে রইছি যে 1 তারিখ মন তো আমার রাখতে চাইছে বা ও এনে থাকতে চাইছে। আমি বারবার বুঝাইছি যে তুমি এটি পারবা না, আমিও পারবো, সম্ভব নেই এগুলা। একটা মানুষ কাজ করে, কাজের একটা টাইম থাকে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করে বা 12টা পর্যন্ত কাজ করে। এমন না যে রাত 2টা 3টা পর্যন্ত কাজ করবো। হ্যাঁ সেটাই সেটাই, কাজই শেষ হয় না, বুঝতে পারছি আমি। ঘুমায় যায় এর মধ্যে যায় ডাক দেয় চা বানাই দাও। ওরে বাবা রে। বন্ধুরা শুনলেন তো এখানে কি হয়েছে, আমাদের কাছে বন্ধুরা এগুলোর প্রমাণ আছে। বন্ধুরা বেসিক্যালি মুক্তাকে বের করে দেওয়া হয় নাই, মুক্তার বেরোর কথা ছিল 1 তারিখ, মুক্তা নিজে চলে আসবে সেখান থেকে। বাট যেহেতু মাঝখানে একটা পেজ লেগেছে, ওই যে এনকেপি স্টোরি সে যে ছোট সতীন আছে সেই মহিলাটা মূলত পেজটা লাগিয়েছে এবং দ্যাটস ওয়াই সেদিনে মুক্তা সেখান থেকে গঞ্জাম করে ওর হাজবেন্ডের হাতে থাপ্পড় খেয়ে তারপর সে বাড়ি ত্যাগ করে চলে আসছে। বুঝতে পেরেছেন না বন্ধুরা? এবার ঘটনা কি হয়েছে শোনেন। এই আহাদ আর একটা বিয়ে করবে, আপনাদেরকে আমি এটা বলে দিই। 3 তারিখ আহাদ আর তিশার মধ্যে যেটা গঞ্জাম হয়েছে আপনারা দেখেছেন, আহাদের হাতে কাটা ছিল, ব্যান্ডেজ ছিল, আহাদ হাইপার হয়ে আলমারিতে খুশি মেরে ভেঙে ফেলেছে। এখন সেদিন এগুলো বন্ধুরা কেন হয়েছিল বন্ধুরা, এক একজনের এক এক রকম মতামত, আমরা অনেক কিছু গেস করে বলেছি। বাট সেদিন মূলত কারণ হচ্ছে এটাই, আহাদ আবার বিয়ে করবে, তাও একেবারে আয়েশা নামের কোন একটা মেয়েকে। এখন বন্ধুরা এই আয়েশা আবার কে বন্ধুরা? দীর্ঘ মাস আগে আপনারা সবাই দেখেছেন তিশার ব্লগ একটা মেয়েকে নিয়ে আসছিল মাস্ক পরিয়ে। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দিই, সেই মেয়েটাকে কিন্তু সত্যিই তিশা আর আহাদ বিয়ে করেছিল, আহাদকে দিয়ে বিয়ে করেছিল এবং 2-3 দিন এই মেয়েটা সেই বাড়িতে ছিল। বাট পরবর্তীকালে একটা সময় সেই মেয়ের বাবা মা গার্জিয়ান তারা এটা জানতে পেরে, মানে যেহেতু মেয়েটা ছোট মেয়ে সেই সাথে মেয়েটার সাথে করেছে খারাপ ব্যবহার, আর সেই কারণে সেই মেয়ের বাবা মা মেয়েটাকে নিয়ে চলে গিয়েছে। বন্ধুরা বিশ্বাস হচ্ছে না তো, এটা আমার কথা না, এটা মুক্তা আপু নিচে বলেছে, শোনেন না। আচ্ছা আপু 3 তারিখে কি হয়েছিল রাতের বেলা? 2 তারিখ ওই যে গঞ্জাম যে হইছে, ওই যে হাত যে কাটলো। ও ওই দিন তো আমরা ঘুমাই গেছিলাম বুঝছেন। জি জি, ওই দিন তো আমরা ঘুমাই গেছিলাম, মানে ঘুমে থেকে উঠে আমরা যতটুকু শুনলাম আমার আহাত ডাক দিচ্ছে। হ্যাঁ আমি তো আমার রুমে ছিলাম, আন্টি আমি এক রুমে থাকি। হঠাৎ করে গিয়ে আমি আবার দরজা নক করে ঘুমাইতাম। আন্টি আর আপনি বলতে, আন্টি আর আপনি বলতে কোন আন্টি? ওই যে রান্না করে না ওই আন্টি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরে তো ওই আন্টিটা বসে ঘুমাই গেছিল, আমি ঘুমাই নাই, আমি শুয়ে শুয়ে ওখানে গেম খেলতেছি। এর মধ্যে হঠাৎ করে যায়, মানে অনেক জোরে জোরে বাড়ি দিতেছে দরজা। আমার খালি রাগ হইতাছে, কে এমন করে দরজা বাইরে দিতেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তো বিশাল বড়, ওরা থাকতে একটা সামলা থাকতে আমার আশপাশে, ওই ঝগড়া দিতে আমরা কিছুই শুনি নেই। আচ্ছা কিছুই শুনি নাই। পরে আমি মানে শূন্য শোনার মতো করে আমি ঘুমের বান্ধবটা রয়েছি। পরে আন্টি উঠলো, ওইটা দরজা খুলে দিল। পরে আন্টি গেটের চাবি দিল, কইতে পারি না, আর আমার মুখ গেটের চাবি বলতে পারি না। ভাই কে বলছে? আহাদ বলছে? বাসাতে রুমেতে বাইরে এলাম, আহাদ বলছে। আচ্ছা আচ্ছা। পরে সেই বাইরে দিয়ে কি মানে কি টি শার্ট কোট ফুললা রয়েছে, রক্ত বের হয়েছে। পরে বলতেছে আমার এইভাবে মারছে। তারপরে আমি বললাম তাহলে কি নিয়ে কি হয়েছে? ও এখন আবার বিয়ে করতে চাইছে। আহাদে যে বিয়ে করলে, হ্যাঁ বিয়ে করলেই আবার মনে করেন যে ভিউজ হবে, এই মানে আর কি ভিউজ হবে। আহারে ভিউজ কমে গেছে। আখিরে তো নেওয়ার জন্য কম চেষ্টা করেনি, অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। আখি তো যায় নাই, হ্যাঁ আখি তো যায় নাই, এখন এই জন্য আবার বিয়ে করবে। একটা নাম বলছিল আয়েশা, মানুষটা কি আমি জানি না, কিন্তু খালি শুনি আয়েশা আয়েশা। আমি প্রথম মনে করি কি আয়েশার আম্মুর কথা বলে, পরে দিয়ে শুনলাম কি যে না আয়েশা অন্য একটা মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মেয়ের লোক কি আহাত কথা কয়? ওই মেয়ের সাথে কি আহাত কথা বলে? না আমি যদি শুনছিলাম মুন্নি আপা আমারে বলছিল যে আয়েশাটা হচ্ছে গিয়া আখির আগে নাকি আরেকটা মেয়ের বিয়ে করছিল, কিন্তু ওই মেয়ের বাবা মনে কি 3-4 দিন পরে নিয়ে গেছিল। ওই মেয়েটার কথা বলে আখির আগে আরেকটাকে বিয়ে করছিল, এটা মানে এরকমই শুনছি আমি, আমি শিওর না, কারণ এই বিষয়ে আমি অতটা জানি না। এটা তো আসলে জানতাম না, শুনছি, শোনা কথা আর কি এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো পরে কি তিশা না করছে? অনলাইনে এসে এরকম কথা বলছে না যে আখি নাকি আরেকটা বউ আছে, তখন আমি বাড়ি গেছিলাম। তো ওই মেয়েটারে নিয়ে এসে আবারও ভিডিও করছে মাস্ক পরাইয়া। হ্যাঁ ওটাই সে মেয়ে।
ওই মেয়েটার কথাই আর কি হয়তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা ভিডিও করছিল যে এই আহাদের এই বউটাকে, এটা নাকি ওরা তো বললো যে প্র্যাঙ্ক বলে করছিল ওইটা। হ্যাঁ যাই হোক, মানে ওই মেয়েটার কথাই হয়তো বলছিল। আখি হয়তো জানতে পারে যে আয়েশাটাকে, নামটা কইলেন তাইলে হয়তো জানতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি শুধু নামটাই শুনছি যে আয়েশা এখন আয়েশারে বিয়ে করবে এই আর কি, বুঝছেন। আচ্ছা, এই নিয়ে রাগ করে চলে গেছিল বাইরে। যাওয়ার পর আবার ইরফানে কি কইছে না কইছে কইটা আবার আনছে। ওই ফোন দিছিল তিশা রিসিভ করে নাই। রিসিভ করলে বলবে যে আমি করবো, হ্যান করবো, ত্যান করবো। আবার ফোনে রিসিভ করবো না, যেমন চাই তাই করবো। বললে আমি বহুত কিছু করছি, আমি আর করতে পারবো না, ও যেমন চাই তাই করবো। মানে পরে চলে গেছে, আবার একাই চলে আসছে বাসায়, বুঝছেন। চলে আসতে পরে সবাই বলে বাসা থেকে, রুমে থেকে বের হোক, ওর সাথে আমার আলাদা কথা আছে। পরে আমরা সবাই বের হয়েছি, মুনতাহার স্বামী ওইখানেই ছিল। আচ্ছা আচ্ছা, তো ওইখানে ওই একা কথা বলতেছে, বলার পরে ওই এক পর্যায়ে গিয়ে আর কি গ্লাস ভাঙছে। তখন স্বামী মুনতাহার কেউ ওরে ঠেকাই নেই। ওদের সামনে হয়েছে ঘটনাটা? ওদের সামনে ঘটনা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা লাগানো ছিল, রুমের ভিতর ওরা 4 জন ছিল, স্বামী, মুনতাহা, আহাদ, তিশা, বুঝছেন। মানে ও যে ওই গ্লাস ভাঙছে বা ও যে কথা বলতেছে, ওর কথা কেউ রিপিটও করতেছে না, আর ও যে অ্যাটলিস্ট করতে যেতে কেউ আটকে চলছে না, ওর যেমন চাই তাই। বুঝছি। আয় হায়, অথচ আমাদের সামনে এরকম হলে কিন্তু আমরা ধরতাম। তারপরে যেরকম দেখতে দেখতে দেখা গেল কি এক সময় সবাই আবার গালাগালি করে ঘর থেকে বাইরে করে দিল। আমি যাইনি, ছেলেরা আর কি গেছিল। পরে আমি কি সাগাইনি, কতক্ষণ দেখতে ঘুমাই, পরে এসে আমি ঘুমাই গেছিলাম। রাত্রেবেলা সকালে দেখে ভোর রাত্রে আহা 3:30-4:30 দিকে। আচ্ছা, এর আগে কি তিশারা মারছিল আহাদে? না না, এর আগে মারে নাই। মারামারি হয়েছিল কোনো নাকি? আপনি যে বললেন যে আমারা মারছে, তিশা যে নাকি বলছে যে আমারা মারছে, এটা কি সত্যি নাকি? না, ওই যে ওই দিনই বুঝছেন একটা থাপ করতেছে না, কি করছে ওটা তো বলতে পারি না। ঠোঁটটা যে ফুলে রক্ত বেরিয়েছে, এটা কি দিয়েছে? হ্যাঁ রাত্রেবেলা, মানে ওই যে যখন হ্যাঁ আচ্ছা, যখন ওই যে আপনার কাছে চাবি ছিল, ঠিক তার আগে মানে ওদের মধ্যে মারামারি হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে কি বলবো, এত কিছুর পরে একটা মানুষ কিভাবে ভাবতে পারে যে আবারও বিয়ে করবে, তাও কি আবার ভিউজের জন্য ভাবেন? আপনি আবার একটা ভুল জায়গা আপনি পড়ে গেছিলেন। বন্ধুরা, এখন আপনাদেরকে আমি বলে দিই কারণটা কি। শুধুমাত্র ভিউজ নেই ওদের চ্যানেলে, আর এটা নিয়ে আহাত প্রচন্ড চিন্তিত। বন্ধুরা দেখেন, আমরা বুঝতে পারি, আমরা ক্রিয়েটার, একটা চ্যানেলে ভিউজ ডাউন হলে খুব খারাপ লাগে, বাট এগুলো তোমাদের কর্ম ভাইয়া। আগে কিন্তু ভিউজ কে আমাদের লাস্টে মেয়েটার পেছনে লাথি দিয়েছো, তো সেই ক্ষেত্রে তোমাদের চ্যানেলে কি ভিউজ হবে? যে বিয়ে করলে, হ্যাঁ বিয়ে করলেই আবার মনে করেন যে ভিউজ হবে, এই মানে আর কি ভিউজ হবে। আহারে, ভিউজ কমে গেছে। আখিরে তো নেওয়ার জন্য কম চেষ্টা করেন, অনেক চেষ্টা করছে। আখি তো যায় নাই, হ্যাঁ আখি তো যায় নাই, এখন এই জন্য আবার বিয়ে করবে। বন্ধুরা, এখন আসল কাহিনী আমার কাছ থেকে শোনেন। আহাদ বিয়ে করতে চায়, তিশা বিয়ে করতে দিবে না। এখন এসা কিউ? কারণ তিশার এবার আর কদর পাবে না, আর তাও কি আবার যে মেয়েটাকে বিয়ে করবে সে তো ইয়াং বাচ্চা মেয়ে, তো সেই মোতাবেক বুঝতেই পারছেন তিশা তখন হয়ে যাবে জাস্ট একটা বান্দা, আর কোনো কিছুই না। আর দ্যাটস ওয়াই তিশা দিয়েছে পাতা, আহাদ একটা গাধা দিয়েছে তিশার ঠোঁটে খুশি, এবং দ্যাটস ওয়াই সেদিন রাতে এত কিছু হয়েছে। তো সেই ক্ষেত্রে ভাবেন, ফাদায় মা কাম করে না, ওই বেলা আর একটা বিয়ে করবে, চিন্তা করেন। আবার তার বউ আবার ক্যামেরার সামনে চাই ক্রেডিট নিয়ে বলে যে আমার হাজবেন্ডের কোনো ইনকাম নাই, যা করে আমি করি। এগুলো কি কোনো সুনামের কাজ? কিন্তু বন্ধুরা, ঘটনা এখনো শেষ না। বন্ধুরা শোনেন না, আমাকে কি করতে চেয়েছিল। বন্ধুরা, সারজিস আলম আর নাহিদা আহমেদ আমাদের বাংলাদেশের গৌরব গর্ব সমন্বয়ক, তারা আমাদের দেশটাকে স্বাধীন করেছে, তাদের মাধ্যমে হয়েছে। বন্ধুরা, সেই সারজিস আলমকে দিয়ে নাকি আমাকে ধরে আনাবে 10 সেপ্টেম্বর রাতের বেলা, এবং এই ব্যাপারে মুক্তাপকি কি বলেছিল সেদিন আমার ব্যাপারে, এটা সবে শুনুন। আমি আপনার একটা কথা বলি, আমার নামটা মনে আসতেছে না। ওই যে ছাত্র দলের আন্দোলন করে ওরা যে কি এখন ভালো পজিশনে আছে, নাহিদ আর কে যেন, সারজিস আর নাহিদ, সারজিস আর নাহিদ, সমন্বয় বলছে যে ও আসবে, ও আইস আপনার থানায় আনবে। আমি মনে মনে কই, তারা তোর খায় কাম নাই, তোর কথা হইল নাই, আরেকজনের থানায় আনবো। তো ও কোথায় আসবে? কোন জায়গার কথা বলছে? কোথায় আসবে ও? ওই যে থানায়, সেটা মনে করেন কবের কথা আমি আপনাদের বলি, মেবি 10 তারিখের কথা। 10 তারিখ? এই মাসের 10 তারিখ?
হ্যাঁ এই মাসের 10 তারিখ ছিল আর কি তারিখটা। তো কি বলছো থানায় গেল রাত্রে হঠাৎ করে। হ্যাঁ হঠাৎ করে থানায় গেল, ওই যে এনপিকে স্টোরে ওরা 3 জন আসলো আমাদের বাসায়, মানে কিসের বাসায়। হ্যাঁ আসার পরে ওদের রাইখে ও চলে গেল। ভাবছিলাম আড্ডা মাড্ডা দেবে, কিন্তু হঠাৎ করে ফোন আসলো যে থানায় যাইতে হবে। আম্মু ফোন দিল, ওরা ওইখানে গেল আর বললো যে দোয়া করো আজকে একটা ভালো রেজাল্ট পাবো। কি রেজাল্ট পাবো? আজকে ওর খবর আছে, আরো শোনার আজকে খবর আছে। আজকে ওই মানে সাজিদ নিজে আসবে, আইসা ওরে ফোন দিয়ে নিয়ে আসবে। আচ্ছা, তো পরে ওরা গেছে থানায়? হ্যাঁ থানায় গেছিল, কিন্তু থানায় থেকে আসার পরে আমি বলছি যে ওরা আনছিল, আমি তো বলছি অন্যভাবে, আমি তো জানি আনতে পারবে না, মানে ওইভাবে বুঝতে মানে অতরকম করে তো বলা জানি। বলছে আনছিল দেখছো, পরে কি বলে? পরে কয় না আজকে আনে নাই, কালকে আনবে। ওরা কালকে আনবে থানায়, ওরা কি আজকে আনবে, ওরা কালকে আনবে। পরে কিছু বলিনি, পরে দিন আমি চলে আসলাম। তারপরে কি হয়েছে না হয়েছে আমি বলতে পারি না। বন্ধুরা কি বুঝলেন? সার্জিস আলম বলে নিচে আসবে, আমাকে বলে ডাকিয়ে নিবে, মানে সাজিদ নিজে আসবে, আইসা ওরে ফোন দিয়ে নিয়ে আসবে। কিন্তু সেদিন আর আনে নাই। মুক্তাবু বলেছিল যে আরশ খানকে আপু সামনাসামনি আমার দেখার শখ, তো সেই ক্ষেত্রে মুক্তাবু প্রশ্ন করেছে যে কি আপু এসেছিল, কই না ওরা কালকে আসবে। কবা মোর আমরা কত কইছিলাম তোর আমরা আমো, আমাদের সাথে তোর কোনো কথা ছিল? তো পরে জিজ্ঞেস করেন নাই যে আরশ কি ডাকলো না নাকি ওর কিছু করলো না? জিজ্ঞেস করেন না এটা? আমি জিজ্ঞেস করছি না, আসার সাথে সাথে জিজ্ঞেস করছি যে আরশ খান কি আইছিল, দেখছিল আরশ খান রে? পরে বলে কি না আজকে আসবে না, ওরা কালকে আনবে। আর সবসময় তো বলতো আখি আর যখন জেলে যাবে তখন আমরা সবাই মিলে দেখতে যাবো, আপু তোমারও নিয়ে যাবো, মুক্তাপু তোমারও নিয়ে যাবো। আমি বলছি আচ্ছা আমারও নিয়ে যাবো, আমি দেখ, আমার আরশ খানে দেখার অনেক শখ, আমি দেখবো সামনে দিকটা। বন্ধুরা সার্জিস আলম আর নাহিদ আহমেদ ওরা রাজনৈতিক দল নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকে। এই সমস্ত ছোটখাটো ব্যাপার আই ডোন্ট থিংক সো যে তিশাদের মতো ছাপের কথা শুনে ওরা কখনো আসবে। আর যদি কখনো আসো এইসব ব্যাপার আমাকে যদি ডাকায়ও, শোন আমার আপন দুইটা খালাতো ভাই সার্জিস আলমের সাথে রাজনীতি করেছে, বুঝছ নাই? ওই যে সমন্বয়করা যখন আন্দোলন করলো না, কোট আন্দোলন, সেখানে আমার দুইটা খালাতো ভাইও ছিল, তার মধ্যে একটা ভাই বুয়েটে পড়াশোনা করে, বুঝছ না? তো সেই ক্ষেত্রে তুই কি করবি? সার্জিস আলম সে শুধু তোদের পরিচিত, মূলত হয় না তোদের সাথে কথাবার্তা হয়, বাট আমাদের সাথে কিন্তু পরিচয় আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাক কি করা, বুঝছ নাই? বন্ধুরা আমি হাসতে হাসতে শেষ জানেন যখন এই কথাটা বলেছে না যে সার্জিস নিচে আসবে, ওকে ধরে আনবে, এবং আমি নাকি সার্জিসকে বলেছি যে ভাই আমরা কালকে আসবো, এটা বলেছি। ভাবেন কত বড় চাবাবাস। বন্ধুরা শোনেন, মুক্তাপু চেয়েছিল বেরিয়ে যাবে 1 তারিখ, এখন কেন বেরিয়ে যাবে? মুক্তাপু কেন সেখানে থাকবে না, এবং উনি নিজে থেকে বা কেন বেরিয়ে গিয়েছে সেটা সবাই শোনেন না। আমার মন ঠিক তো, আমার বলা হয়েছে কি আলিশারে রাখার জন্য আমারে নিয়েছে 5,000 টাকা স্যালারি। প্রথম মাসে আমি ঢাকা যেদিন আসবো, যাওয়ার কিছুদিন পরে আমি ঢাকা আসবো, মানে 26-27 দিন পরে আমি ঢাকা আসবো আমার আম্মুর বাসায়। সেখান থেকে ও আমার ভাড়া দিয়েছে 1,000 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ভাড়ার টাকা দিয়েছে আমার 1,000 টাকা, আর স্যালারি হিসাবে ও আমার 4,500 টাকা আমার আব্বুর বিকাশে পাঠাই দিয়েছিল একবার। আচ্ছা, ওই 1,000 আর এই 4,500, মানে আর কি টোটাল ধরলাম যে 5,500 টাকা আমার 500 টাকা বেশি দিচ্ছে। পরের মাসে টাকা দেয় না দেখি, না চাইলে দেয়ও না। পরে আমি আবার বললাম যে একটু লাইনে থাকুন। আচ্ছা আচ্ছা আপু, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আপু বলেন। তারপরে বুঝছেন ওর আমি টাকার কথা বললাম যে আমার বাবুর বেতন দিতে হবে স্কুলের, তখন আবার কি করলো বেতন কত, গ্রামে থাকে, গ্রামে তো এত টাকা লাগে না। আমার কথা এত লাগুক আর যতই লাগুক, আমার স্যালারি যেটা তুমি সেটা আমার দিয়ে দিবা না? হ্যাঁ 5,000 যেহেতু স্যালারি সেটাই তো দিল আমারে 3,000 টাকা, বুঝছেন? 3,000 টাকা দিল। তার কিছুদিন পরে আমার সেলাই মেশিন ছিল আমার বাড়িতে, কারেন্টের মেশিন, সেই মেশিনটা আনার জন্য আমি বাড়ি গেলাম। আচ্ছা, বাড়ি যাওয়ার সময় আমার 2,500 টাকা দিচ্ছে ভাড়া, বুঝছেন? আচ্ছা, ভাড়া বাবদ আমার 2,500 টাকা দিচ্ছে, আর বলছে মেশিন নিয়ে আসবে, আসার খরচ আমি দিয়ে দিব, এটা তোমার যাওয়ার খরচ, আর আসার খরচ আমি তোমার দিয়ে দিব। আচ্ছা, বাড়িতে গেলাম, যাওয়ার পরে মনে করেন মেশিন আনবো, আমি ওর টাকা টোকা চাইতেছি যে আপু টাকা দাও, তো বলে কি এখন মেশিন আনার দরকার নেই, টাকা এখন নাই, মেশিন আনার দরকার নেই, তুমি চলে আসো, তোমার ভাড়া আমি দিয়ে দিই। তো ওইখানে আবার কি হয়েছে, একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আমার ফুফাতো ভাইয়ের বউ আবার পাশে বসে বইলা ফেলাইছে টাকা আমি দিই, তুমি মেশিন নিয়ে যাও, তুমি টাকা আমার পরে দিয়ে দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? ওইখানে যদি আমি বলি যে না আমি জিনিসটা নিবো না, আমি কালারিং হয়ে যায় না, তো তখন আমি বললাম যে আপু টাকা দিতে চাইতেছে, তুমি যদি টাকাটা আমার 2 দিন পরে দিয়ে দাও আমি ওরে দিয়ে দিব। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিয়ে আসো, আমি টাকাটা দিয়ে দিই। সেইখানে বুঝছেন সকালবেলা আমি উঠে চলে আসবো, রাত্রের বেলা আমি গাড়ি ঠিকও করছি, গাড়ি মনে করেন যে ভাড়াপুরা করা হয়ে গেছে। এখান থেকে আমার বাইর বউ
সকালে উঠে বলতেছি কি, আমি বলতেছি টাকা দে। পরে বলে কি তুমি তো আমারে বললা না যে টাকা তুমি নিবা। আমি বলি রাতেই তো আমি তোরে বললাম যে টাকা, তুইও বলি টাকা দিবি, আমি বললাম টাকা নিবি। তো গাড়ি করে ঠিক করলাম, আমি তখন যাবো, মেশিন টেশিন সব আমি খুলাইলাম। পরে কয় যে টাকা তো এখন আমার কাছে নাই, আমি তো টাকা আমার বাপের দিয়েছি, আমার বাপের কিস্তি দিবে, আমি টাকা দিয়ে গেছি, বুঝছেন। তখন আমি কি করব, বাধ্যতামূলক আমার কানের দুল বন্ধক রাইখা আমি 2000 টাকা আনি ওইখান থেকে 2000 টাকা আনি। আর মনে করেন যে ও আবার 1500 টাকা পাঠায়, আর কিছু টাকা আমি অন্য দিক থেকে আমার স্বামীর কাছে ছিল, এগুলো দিয়ে ম্যানেজ করে বলছেন আমি ঢাকা চলে আসি, মানে সাভার চলে আসি। আচ্ছা, আসার পরে দেখি কি, আমি বলি যে আপু এই কানের দুল আমি রাইখা আসছি, 1 সপ্তাহের কথা বইলা, সপ্তাহ গেলে আমার মানে 2040 টাকা দিতে হয়। আমি 1 সপ্তাহের কথা বইলে নিয়ে আসছি, তাহলে তুমি টাকাটা দাও, আমি পাঠাই দিই। দেখি টাকা দেয় না, এখন একটু সমস্যা, বাজার ঘাট করতে পারি না, প্রমোশনের কাজ কাম তেমন নাই, আবার ইয়েতে টাকা ঢুকে না, জাবান ঢুকছে কাইটে নিছে, মানে নানান রকমের অজুহাত দেখায়। আমিও দেখতেছি টাকা পয়সা নাই। এটা যখন হয়েছে তখন কি আগে ছিল বাড়িতে? না না না, এটা কতদিন আগে? এটা তো হয়েছে গত মাসের বলতে গেলে গত মাসেরই কথা, বুঝছেন। আচ্ছা আচ্ছা, কারণ 28 তারিখ আমি বাড়ি থেকে আসছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। জুলাই মাসের মনে 22 তারিখে নাকি 21 তারিখে আমি বাড়ি গেছিলাম, আর 28 তারিখে আমি বাড়ি থেকে চলে আসছি। ওর কথা ছিল 3 তারিখে টাকাটা দিবে, সে 3 তারিখে টাকা দেয় নাই, গত মাসে 3 তারিখে দেয় নাই। পরে এক পর্যায়ে বুঝছেন, দেখি কি আমি ব্লাউজ বানানোর সাথে আমার কথা হয়েছিল কি যে আমি যে ব্লাউজের কাজগুলো করবো বা জামা কাপড় যেগুলো সিলাবো, প্রমোশনের কাজ যেগুলো করবো, এগুলো টাকাও আমার আলাদা এক্সট্রা দিয়ে দিবে, বুঝছেন কথাটা। আমার এক্সট্রা টাকাগুলো দিয়ে দিবে। প্রথমে গেছিলাম আলিশারে রাখার জন্য, 1 মাস আমি আলিশারে রাখছি। 1 মাস পরেও বলে কি ওই যে সিল্কি হেভেন একটা পেজ খুললো না, হ্যাঁ হ্যাঁ, ওই হিসাবে বলে আপু তুমি যেহেতু এই কাজ পারো, তাহলে আমার অনেক দিনের শখ ছিল আমি একটা পেজ করবো, আমি একটা বিজনেস শুরু করবো, আমি একটা শাড়ির বিজনেস করি, তুমি আমার পাশে থাকো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি আসি পাশে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ও খুললো, মানে শাড়ি টাড়ি নিল, তার মধ্যে ও প্রেগনেন্ট হইলো, অসুস্থ, ওর ভালো লাগে না, ও এগুলো করবে না যেহেতু ও আমার বলছে যে আমি তোমার 5000 টাকা করে বেতন দিব মাসে, আর এগুলো যেগুলো সেলাই করবো ওগুলোর টাকা আমি তোমার এক্সট্রা দিব, বুঝছেন। আচ্ছা আচ্ছা, ওগুলোর টাকা আমি তোমার এক্সট্রা দিব। আমি ওই হিসাবেই রয়েছি যে আমি যদি এখানে 5000 টাকা স্যালারি পাই আর ওই কাজগুলো যদি করি, ওগুলো তো আমি আলাদা পাইতেছি। আমরা তো সবাই গরিব মানুষ দেখেই তো গেছি এখানে। একদম। মনে করেন যে আমি ওই চিন্তা করে রয়েছি, ও আমার টাকা দেয় না, মনে করেন আমিও চাইতে পারি না, আমি হেমনে বুঝ দিয়ে থাকি, তাহলে এই টাকা পয়সা দেয় না, কিছুই করে না। পরে এক পর্যায়ে আমি গত মাসে বলি আপু আমার তো টাকা টুকা, আমি তখন ঋণ হয়ে গেছিলাম, আমি 3000 টাকা ঋণ হয়ে গেছি এই মেশিন আনতে গিয়া। কারণ আমি জিনিসটা না ছুড়াইতে পারলে আমি তো আমার জিনিসটা হাত ছাড়া হয়ে যাবো, আর জিনিসটার দামটাই আমার 2000 টাকা না, একানির জিনিস, কিন্তু একানির জিনিস তো আমার 2000 টাকা না, একানির জিনিস আমি বানাইতে গেলে আমার 8-9000 টাকা খরচ করবো। আমার কেন ওই সামর্থ্য আছে বানাবো? এক্স্যাক্টলি সেটাই। হ্যাঁ, আমি বললাম যে টাকা টুকার দরকার, এমন করে কেমনে হয়? পরে কয় কি তুমি তো এখন আলিশারে রাখো না, আলিশারে রাখতো তাহলে আমি তোমার 5000 টাকা করে দিতাম, তুমি তো এখন আলিশারে রাখো না। আলিশারে রাখে কে? তো আমার সরাসরি কথা বলে, তা আমি ওইখানে আর কি তর্ক বিতর্কে জড়াইতে চাই না। পরে আমি বললাম কি যে আপু তাহলে আমি প্রমোশনের কাজগুলো যেগুলো সেলাই করে দেই, ওগুলো টাকা তো তুমি আমার দিতে পারো। ভাই এখানে আবার একটা কথা কি জানেন, এই কথাগুলো আমি বলতাম না, আমি বলছি কেন, আমি কিন্তু একেবারে ও যতটা অশিক্ষিত মনে করছে এতটা কিন্তু অশিক্ষিত না। হ্যাঁ সেটাই তো। প্রমোশনের যাদের সাথে মনে করেন চ্যাটিং করে, ইংলিশে মনে করে কি ইংলিশে লেখি, ও মুখটা মনে বুঝে না। আচ্ছা আচ্ছা, মানে ওর মতো সবারই ভাবে, ও নিজে তো মূর্খ। ওই রাজের একটা ভাঙা ফোন ছিল, বুঝছেন, ওই ফোনটা ও আমার দিয়েছিল চালাইতে, ইমো চালাইতাম, ওই ফোনে আমার একটা সিম লাগানো ছিল। সেই ক্ষেত্রে ওইখানে ওর ওই যে প্রমোশনের যে কাজ করতো না, হোয়াটসঅ্যাপে যাদের সাথে কথা বলতো, ওই ফোনে আবার ওই হোয়াটসঅ্যাপটা চালু করা ছিল, হোয়াটসঅ্যাপ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইখানে লগ ইন করা, ওইখানে মানে ও ফোনটা ও চালায় আমিও চালাই, দুইজনেই চালাই। আচ্ছা আচ্ছা, বুঝছেন। হ্যাঁ, ওর যখন লাগে ও নেয়, আবার ওর যখন না লাগে আমি তখন নিয়ে আসি, নিয়ে এসে আমি আমার বাচ্চার সাথে কথা বলি, আমার মা বাবার সাথে কথা বলি, আমার স্বামীর সাথে কথা বলি, মানে এরকম আর। আচ্ছা আচ্ছা আচ্ছা,
পরে আমি না হঠাৎ করে একদিন আমার মাথায় শয়তানি বুদ্ধি ঢুকলো যে আদৌ কি টাকা পয়সা দেয় না নাকি ওই আমার সাথে মিথ্যা কথা বলে, আমি দেখি তো, বুঝছেন? পরে একদিন না আমি না ইচ্ছা করে আমি দেখছি যে আসলে কি টাকা টাকা দেয় না। পরে দেখি কি যে ব্লাউজ গুলো আমার হাতে আছে ওই ব্লাউজ গুলোর মজুরি অলরেডি দিতেছে, বুঝছেন? আচ্ছা, ও কিন্তু টাকা চায় নিয়ে নিচ্ছে, আচ্ছা, টাকাটা আমার দেয় না। আমার এত কষ্ট লাগছে, ইস, ও আমার বেতনও দেয় না, তাহলে কি আমি শুধু পেটের ভাতের জন্য এখানে এসে পড়ে রয়েছি? আমার বাবার বাড়িতে তো খাওয়ানোর অভাব নেই। হ্যাঁ সেটাই তো, আমি সেটাই তো। আমার বাবার বাড়িতে থাকলে আমার খাওয়ানোর তো অভাব নেই। আমার স্বামী নাই অকর্ম, আমার স্বামী নাই, আমার খাওয়াইতে পারে না। আমার বাপে তো আর এমন না। হ্যাঁ সেটাই তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি জিনিসটা তোরা সবকিছু জানিস, জি জি, জানি না শুন না তোরা আমার এমন কি লেগে করলি আমার লাগে। তোমার ওই সময় কষ্ট লাগে, পরে আমি কই যাবো, এরকম করে সম্ভব না। আমি চলে যাবো, আমি সামনের মাসের 1 তারিখে আমি সামনের মাসে থাকি, আমি চলে যাবো, আমি থাকবো নেন, কিন্তু টাকা পয়সার কিছু দিও। আমি 3,500 টাকা আমি ঋণ হয়ে রয়েছি এই বেশি দাম থেকে। আমি তাই না একদম বলদ হয়ে গেলাম, আমি না পারতেছি টাকাটা দিতে, না পারতেছি কিছু করতে। আমি যদি বাপ মারে কই, বাপ মা তো জুতা দেবে রইবো। তোরে আইতেও নিষেধ করছি, এনে তোরে মেশিন দেওয়াতে নিষেধ করছি, তুই সবকিছু বাড়াবাড়ি করে নিয়েছি যে না হেরা ভালো, হেরা এই করবো সেই করবো, আমি কিছুই করে না। তুই কেন কিছু কইতে পারবো? তুমি আমার 3,000 টাকা দিও, আমি ঋণটা শোধ হই। তারপরে কিন্তু ভাই হিসাব করে বুঝছেন আমার টাকা সবগুলো দেয় না, বরং যেদিন আমি আসবো সেদিন আমার স্বামীর ভিডিও করে, আমার ভিডিও করে যে আমি যদি সোশ্যাল মিডিয়ায় মুখ খুলি ও এগুলো ভাইরাল করবো, হ্যান করবো, ত্যান করবো। এখন আমার মনের মধ্যে কোনো ভয় নাই। বন্ধুরা বেতন দিত না, আমাকে যে বড় কথা বললো না, আমার বাসায় যারা কাজ করে তাদেরকে আরো তোর থেকে বেশি বেতন আমি দিই, এগুলো সব ভুল ভুয়া, বুঝতে পেরেছেন না? মহিলাটাকে জাস্ট বলেছিল যে তোমাকে আমি জাস্ট এজ এ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আলিশাকে রাখবে, সেই কারণে রেখেছি। মাস শেষে 5,000 করে টাকা বেতন দেওয়া হবে। বাট মহিলাটাকে যে বন্ধুরা বিশ্বাস করেন, ঘরের ওভারঅল যাবতীয় অনেক কাজ করাতো, কখনো চা পানি দিত, কখনো বিছানা গুছিয়ে দিত, কখনো সোফা গুছিয়ে দিত, ঝাড়ু দিয়ে দিত, ইভেন রাত জেগে ব্লাউজ, পেটিকোট, জামা কাপড় সেগুলো মহিলাটাকে যে বানাতে, বুঝছেন না? ওই যে বিজনেস পেজ নাকি কোন বালের পেজ, ঘন্টা কোনো কিছুই না। বন্ধুরা আপনাদেরকে আমি এটা বলে দেই, মুক্তাপুর হাতের বানানো ব্লাউজ ভালো সেল হয়েছে, ওরা সেল করেছে, টাকাও নিয়েছে, কিন্তু মুক্তাপুকে দেয় নাই, বুঝছেন না? মুক্তাপুর যেটা পারিশ্রমিক সেটা মুক্তাপু পায় নাই। ইভেন আপনাদেরকে আমি এটাও বলে দেই, মুক্তাপুকে ওর একটা ফোন দিয়েছিল যেখানে কিনা তিশার হোয়াটসঅ্যাপ লগ ইন করা ছিল। তো তিশা তার কাস্টমারদের সাথে কি কথাবার্তা বলছে সেটা মুক্তাপু কিন্তু ফোনের মধ্যে দেখতো, কিন্তু তিশাটা বোঝা নাই যে মুক্তাপু ইংলিশ ওয়ার্ডের লেখাও বুঝতে পারে। তিশা ভেবেছে তিশা নিজে যেমন মূর্খ, সবাই কি সেরকম মূর্খ ভেবেছিল, বুঝছেন না? কিন্তু মুক্তাপু সবটাই জানতো। এবার আপনারা আপনাদের মতামত সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে মুক্তা আমার সাথে কন্টাক্ট করেছে না, এটা আমাদের একটা জয়, বুঝতে পেরেছেন না? ছোট্টের জয়। বন্ধুরা এবার আপনাদেরকে আমি বলে দিই, সেদিন মুক্তাপু বেরিয়ে গিয়েছে ঠিক আছে, বাট আপনাদেরকে আমি এটা বলে দেই, আপনারা তো সবাই শুনেছেন তাই না, যে যেদিন আগে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে আগে কি আদৌ কি মারধর করা হয়েছিল নাকি কেউ মারে নাই? বন্ধুরা আজকে সেটার প্রমাণ আপনাদেরকে আমি দিব। দেখেন মুক্তাপুকে আমি প্রশ্ন করেছি, মুক্তাপু তারা সেদিন সে বাড়িতে ছিল, আর সেখানে কি হয়েছে সেটা সবাই কেন শুনেন। আমি ওই বাসায় গিয়েছি যেদিন আখির বার্থডে ছিল, আর তার 12 দিনের মাথায় মনে হয় আখি চলে আসছিল, 11-12 দিনের মাথায় চলে আসছিল। এই কয়েকদিনে বুঝছেন আমি বুঝতে পারছি মেয়েটা কতটুকু কষ্ট পাইছে। আই সি। কি হয়েছিল আখির সাথে ওই বাড়িতে? যেদিন আসতে সেদিনের ঘটনাটাই বলি। জি বলেন। মানে আলিশারে নিয়ে আমি যে রুমে থাকতাম, আমি তো গেছিলাম আলিশারে রাখার জন্য প্রথম অবস্থায়। আচ্ছা, হ্যাঁ। আলিশারে রাখতে ওই রুমে গেছি। ওই রুমে হঠাৎ করে বলতেছে ওই রুমে তিশাপু থাকবে, বুঝছেন? ওরা থাকতো পাশের রুমটাতে, ওই রুম থেকে ওই রুমে ট্রান্সফার হবে, আর আকি আপু ওই রুমে থাকবে। আচ্ছা, মানে তিশা আগে যে রুমে থাকতো ওই রুমে এখন আকি থাকবে। ছিল 3টা, হ্যাঁ বেডরুম ছিল 3টা, মানে ওরা রুমে এক রুমে শুইতো 3 জন, বুঝছেন? একই বিছানায় শুইতো ওরা। তখন চিন্তা ভাবনা করছে যে আকি যায় আয়েশের কাছে শোয়। আকি কেন আয়েশের কাছে শোয় সেটা তো তোমার বোঝা উচিত ছিল। এক বিছানায় শুইলে, আর এক বিছানায় শোয়া কি আর না শোয়া কি, একটা স্বামী 2টা বউ থাকলে 2টারে সমান অধিকার দেওয়া উচিত। হ্যাঁ একদম। এখন আমার চোখের সামনে আমার সতীনে আমার স্বামী ভালো পাবে, আমার ভালো পাবে না, এটাকে আমি মাইনে নিব? কখনোই নিব না। হ্যাঁ সেটাই তো, সেটাই। এইগুলো ওর সাথে হয়েছে, বুঝছেন? যে আমাদের সাথে অনেক অন্যায় করছে, এইগুলো ও মাইনে নিতে পারে না, ও কষ্ট পাইতো। ও চিন্তা করতে আমি চোখের সামনে থাকবো না, আমি আয়েশের কাছে যারা থাকি তাহলে আমার এগুলো দেখা লাগবে না। ও চিন্তা ভাবনা ছিল এরকম। আচ্ছা, বুঝছেন? আকি মূলত এই জিনিসগুলো ভাবতো, আমি যত জিজ্ঞেস করছি আমার এই জিনিসগুলো বুঝাইছি, বা আমরা নিশ্চয়ই দেখছি। আমি এগুলো সহ্য করতে আহাতকে আকিকে কি ভালোবাসতো না?
কেমন করতো ব্যবহার? এগুলো ভালোবাসা বলে না, বুঝছেন? এগুলো ভিউ কামানোর জন্য। ও কি করতো, মানে ওর বিহেভিয়ার কি ছিল? ও কি আখিকে কি আদর করতো কিংবা যুগ জিজ্ঞাসা কি করতো যে আখি কি অবস্থা তোমার, কি করো না করো, মানে একটা যে আছে না মানে কেয়ারিং, সেটা কি করতো? আমি বলি এক কথায় আপনারা বুঝাই দেই, দিশা যদি বলতো ওর পাশে যায় বসো, ওর কাছে যাও, ওর সাথে কথা বলো, তাহলে হইতো। আর না হইলে ও যদি না বলতো তাহলে কোনো কথা হইতো না, কোনো কিছুই না, বুঝছেন? এরকম ছিল পরিস্থিতিটা। আচ্ছা আচ্ছা। ওইখানে একটা নারী থাকতে পারে না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই। যেখানে হাজবেন্ডই ঠিক নেই সেখানে একটা মেয়ে কিভাবে থাকবে, তাই না? একদম একদম। যেদিন আয়াসকে নিয়ে আসে, ওই যে কালকে আবার একটা ভিডিও দেখলাম, জি আচ্ছা পুরো আমরে কত কথা বলছে, আপনার জন্য আমার ওয়াইফ ঘর ছাড়ছে, আপনার জন্য ও এখানে চলে আসছে, আপনি ওরে নিয়ে আসছেন। আখির মারে কে ফোন দিছিল, কে যাইতে বলছিল? ওনারাই তো যাইতে বলছিল। হ্যাঁ সেটাই তো আখি একা একা আসতেছে, আখির একা আসতে দেয় না। আখি বলছে আম্মু তোমার এখানে আসার দরকার নেই, তুমি এখানে আসবে না, বারবার বলছে আমার সামনে বসে। এটা কি বারবার বলছে তোমার একলা যাইতে দিব না, তোমার আব্বু আম্মু যে কেউ আসবে তারপর তোমার যাইতে দিব। আচ্ছা আচ্ছা। ওর সাথে ঝগড়াঝাটি কইরা ডিভোর্সের জন্য উকিলের ফোন দেয়, টাকা পাঠাই দেয়, 2000 টাকাও পাঠাই দিচ্ছে ওই মুহূর্তে, যে আপনি ডিভোর্স পেপার মানে রেডি করেন, ওদের ডিভোর্স হয়ে যাবে। আপনি ডিভোর্স পেপার রেডি করে আপনি চলে আসেন, ওদের ডিভোর্স হয়ে যাবে, ও চলে যাবে, এরকম কথা হয়েছে। একদিক দিয়ে ডিভোর্সের কাগজ ঠিক করতে বলতেছে, আরেক দিক দিয়ে ওরা কক্সবাজার যাওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে। পরে এক সময় হয়তো ভাবলো যে ওরে না নিলে বা কেউ কিছু বলবে, কারণ একসাথে দুইটা কাজ, বুঝেন না, জিনিসটা তো খারাপ। একদিক দিয়ে ডিভোর্স দেওয়া হইতেছে, আরেক দিক দিয়ে কক্সবাজার যাইতেছে। সেখানে আখির অনেকবার রিকোয়েস্ট করছিল, এটা অস্বীকার করতে পারবো না। আখির অনেকবার বোঝানো হয়েছে, বলা হয়েছে তুই যাবি, যা সমস্যা নাই, বাপমার কাছে যা 2 দিন থাকতে বা 10-12 দিন থাকতে, কিন্তু চল আগে কক্সবাজার যাই, ওখানে ঘুরে আসি, তারপরে তুই যাইস, এর আগে তোর যাওয়ার দরকার নেই। মানে লাস্টে দেখি এরকমও বলছিল। আমরা রিকোয়েস্ট করছি, আপু যাওয়া হয়ে গেছে, 2 কথা হয়েছে, তুমি যাও না, তুমি থাক। আখির গায়ে কি হাত দিছিল? আখির গায়ে কি হাত দিছিল, মারছিল আখিকে? হ্যাঁ একটা থাপ্পড় হয়তো দিছিল, মানে হয়তোবা বলতে মানে কি আপনি এটা শুনেন ভাই, আমি বলি জি বলেন। আমরা রুমের ভিতর ছিলাম না, বুঝছেন? আচ্ছা রুমের ভিতর ছিলাম না, কিন্তু যতদূর সম্ভব বুঝতে পারছি যে হয়তোবা 2-1টা থাপ্পড় পড়ছে ওর গায়ে। আচ্ছা রুমের ভিতরে ছিলেন না, তাহলে বুঝলেন কিভাবে থাপ্পড় পড়ছে? আমরা তো মনে করেন যে দরজার সামনেই ছিলাম, কিন্তু ওরা ছিল খাটের ওই সাইডে, আর দরজাটা তো খাট বরাবর না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দরজার সাইডে যে ছিলেন, তাহলে থাপ্পড় দিলে তো নিশ্চয় আওয়াজ পাইছেন, তাই না? হ্যাঁ মারতে দিছে, আমি তো বলতেছি যে হয়তো 2টা থাপ্পড় দিছি। হ্যাঁ হ্যাঁ, একটা দিছে কি 2টা দিছে এটা শিওর বলতে পারি না, কিন্তু দিছে এটা শিওর আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই জানতে চাচ্ছিলাম। তার মানে আখি মিথ্যা বলে নেই, তাই তো? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও কোন কথা মিথ্যা বলে নাই। বন্ধুরা প্রমাণ পেয়েছেন না? বন্ধুরা আশা করি প্রমাণ পেয়েছেন। আখিকে সেই বাড়িতে নির্যাতন করা হয়েছে, আর এই বয়সটা যখন আখি কিনা কোর্টে গিয়ে মামলা করবে তখন খুব কাজে লাগবে আমাদের, বুঝছেন না? আর সেই প্রমাণটা আজকে আপনাদেরকে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা সবকিছু শোনার পর জানার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটিতে প্রেস করে সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন। আর ভিডিওতে কিন্তু মনে করো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।